আচ্ছা স্যার চলো শুরু করি, আর কথা না। আমরা না হ্যাঁ, উপরিপাতন নীতিটা পুরোপুরি শেষ। উপরিপাতন মানে একটা তরঙ্গের উপর আর একটা তরঙ্গ একই সাথে দুলতে থাকলে একই মাধ্যমে। সো আমরা এই যে বায়ু মাধ্যমের মধ্যে আমিও কথা বলতেছি, তুমিও কথা বলতেছো, শব্দ উপরিপাতিত হইতে পারে স্যার। বা একটা টিউনিং ফর্ক আর একটা টিউনিং ফর্ক একসাথে শব্দায়িত করছো, দুইজনে মিলাই বায়ুর মাধ্যমগুলোকে কি করতে যাচ্ছে, তরঙ্গায়িত করতে যাচ্ছে। মিলাই মিশাই কি হচ্ছে আমরা দেখছি 3 ধরনের ঘটনা করতে পারে। একটা হলো স্থির তরঙ্গ, আরেকটা হচ্ছে তোমার ব্যতিচার, আরেকটা হচ্ছে স্বরকম্প। এগুলো কখন কিভাবে হয় সেটা সবগুলো বলছি। তার মধ্যে একটু আজকে আমরা বলবো স্থির তরঙ্গ, ঠিক আছে? স্থির তরঙ্গ কখন হয় বলছিলাম, মনে আছে? সব কিছুই সেম, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য, পর্যায়কাল, তারপর হচ্ছে তোমার হচ্ছে কি বিস্তার থেকে শুরু করে সব কিছুই সেম থাকে, কিন্তু দুজন দুই পাশ থেকে উৎপন্ন হয়ে চলে আসে। এমন অবস্থাটাকে আমরা কি বলি? স্থির তরঙ্গ বলতেছি। স্থির তরঙ্গের কয়েকটা ইম্পর্টেন্ট তোমাদেরকে বলে দিই, যে স্থির তরঙ্গ সৃষ্টি করতে চাইলে তোমাকে কি করা লাগবে স্যার? স্থির তরঙ্গ তোমাকে সৃষ্টি করতে চাইলে তোমাকে দুটি অভিন্ন তরঙ্গ, মানে দুইটা সেম তরঙ্গ বিপরীত দিক থেকে অগ্রসর হয়ে একে উপরের উপরে উপরিপাতিত হতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তরঙ্গ দুটির বেগ একই কিন্তু বিপরীত দিকে হতে হবে। তরঙ্গ দুটি একই বেগে কিন্তু বিপরীত দিক থেকে আসতে হবে। বারবারই কথাটা আমাদেরকে বলা হচ্ছে তরঙ্গ। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট যে কথা সেটা হচ্ছে তোমার যে তরঙ্গ দুটির সরণ সমান এবং বিপরীত। সরণও সমান এবং বিপরীত, এটাই হচ্ছে তার। বিস্তার সমান হবে, তরঙ্গ দৈর্ঘ্য সমান হবে। এই শর্তগুলোকে মেনটেন করে আমরা যদি উপরিপাতিত করি সেটা স্থির তরঙ্গ হয়ে যায়। গত ক্লাসে আমরা দেখছি। চলো এখন আমরা লিখব হচ্ছে স্থির তরঙ্গের সমীকরণ। স্থির তরঙ্গের সমীকরণ কেন কি স্যার? স্থির তরঙ্গ কি আমরা আগে দেখে ফেলছি, রাইট? স্থির তরঙ্গ কিভাবে তৈরি হয় সেটা আমরা আগে দেখে ফেলছি। স্থির তরঙ্গের সমীকরণ আমরা একটু স্যার আগে স্থির তরঙ্গতে দেখতে কেমন হয় সেটা একটু আগে এই পাশে এঁকে ফেলি। স্যার একটা মাধ্যমের কোনো একটা মাধ্যমে একটা ছোট্ট অংশ, একটা ছোট্ট জায়গা জুড়ে এই স্থির তরঙ্গটা চলতে থাকে, তাহলে এটা কেমন হয়? এটা হয় হচ্ছে স্যার, ধরো এরকম। এখানে যেমন স্যার আমাদের কয়টা লুপ তৈরি হয়েছে? এখানে আমাদের 3টা লুপ তৈরি হয়েছে। আচ্ছা, অগ্রগামী তরঙ্গ কি ছিল স্যার? অগ্রগামী তরঙ্গ স্যার এমন ছিল, কিন্তু স্যার এটা সামনের দিকে অগ্রসর হতো, রাইট? কিছুক্ষণ পরে এটা কেমন হয়ে যাবে স্যার? কিছুক্ষণ পরে এটা হয়ে যাবে এরকম। এইটা কিন্তু বুঝতে হবে, বাচ্চারা সবাইকে বলতেছি একটু মনোযোগ দাও। লেখালেখি বন্ধ, সবাই একটু দিকে তাকাও। অগ্রগামী তরঙ্গ কি? স্থির তরঙ্গ এমন। অগ্রগামী তরঙ্গ দেখা যায় একটু পরে কি করবে, এমনি করে এমন হয়ে যাবে স্যার, মানে সামনে আগাবে। একটু পরে তার দেখা যাবে সে কি করবে, এমন করবে, তার মানে সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে, রাইট? হলুদটা, তারপর সাদাটা, তারপর সবুজটা, তারপর আবার হলুদটা, সাদাটা, সবুজটা, তার মানে এভাবে করে সে সামনের দিকে অগ্রসর হতে থাকে। মানে প্রত্যেকটা বিন্দু তার অবস্থানগুলোকে এমন সুন্দরভাবে চেঞ্জ করে যেন এটা সামনের দিকে আগাতে থাকে। আমি এখানে ভিডিও অন করে দেখাচ্ছি না আজকে, যেহেতু সময় কম। তোমরা আগেও দেখছো অগ্রগামী তরঙ্গ, একটা রশিকে তুমি এভাবে জাকিয়ে দিলে যেমন সামনের দিকে চলে যায়, রাইট? কিন্তু স্থির তরঙ্গে এটা হয় না। এই জন্য স্থির তরঙ্গের একটা কোয়ালিটি কি জানো? স্থির তরঙ্গের একটা কোয়ালিটি হইল যে এর বিভিন্ন বিন্দুতে বিস্তার কিন্তু ফিক্সড এবং বিভিন্ন রকম হয়। বিস্তারটা ভিন্ন রকম হয়। দেখো স্যার, এখানে সবসময় একটা বিশাল বিস্তার নিয়ে বসে আছে, আর এখানে সবসময় সেই ছোট্ট একটা বিস্তার নিয়ে বসে আছে। সো মাঝখানে আর একটু কম বেশি আছে, এটার তুলনায় কম, এটার তুলনায় বেশি আর কি, রাইট? সো আমরা এক এক পজিশনে এক এক রকম বিস্তার পাচ্ছি। বিস্তার মানে কি? একটা বিন্দু সর্বোচ্চ কতটুকু কি করতে পারে, স্মরণ করতে পারে স্যার। একটা বিন্দু সর্বোচ্চ কতটুকু স্মরণ করতে পারে। দেখো এটার সর্বোচ্চ স্মরণ তো শূন্যই নাকি স্যার? এটা কি আর কখনো বাড়বে? স্থির তরঙ্গ তো স্যার ফিক্স থাকে, ঠিক আছে? স্থির তরঙ্গ ফিক্স থাকার কারণে এটা কখনো স্মরণ হবে না, এইটা স্যার উপরেই বসে থাকবে। কিন্তু এখানে দেখো তো স্যার, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমার সময়ের সাথে সাথে আপ ডাউন করে বিস্তারটাকে বড় ছোট করবে। বুঝাইতে পারছি নাকি পারি নাই? তার মানে এখানের বিস্তারটা পরিবর্তনশীল, এবং সবারই মানে এখানের বিস্তারটা পরিবর্তনশীল বিন্দু সাপেক্ষে, এবং সকল বিন্দুর বিস্তার কিন্তু সেমই হয়। সকল বিন্দুই কিন্তু তোমার কি করে, সকল বিন্দু তোমার এখানে ইয়াতে টাচ করে। কিসে টাচ করে?
সকল বিন্দুই এখানে এ পজিশনটাতে টাচ করে, এই জায়গা থেকে এই পজিশনগুলোতে টাচ করে। হ্যাঁ কি না স্যার? তাহলে এখানে প্রত্যেকটা বিন্দুর বিস্তার সমান, কিন্তু এখানে প্রত্যেকটা বিন্দুর বিস্তার ভিন্ন ভিন্ন রকম হয়ে যায়। বুঝতে পারছি? বুঝতে পারছি? মানে এখানে যতগুলো বিন্দু আছে তারা কিন্তু সমান সংখ্যক আপ ডাউন করে, জাস্ট সময়ের সাথে এদের কি হয়, কম্বিনেশনটা ডিফারেন্ট হয়। আমি আপে আসি, আমার পাশে একটু ডাউনে আসে, তার পাশে একটু ডাউনে আসে, তার পাশে একটু ডাউন, তারপরটা একটু আপ, তারপরটা একটু আপ, এভাবেই হয়, রাইট? কিন্তু কিছুক্ষণ পরে আমি ডাউনে চলে যাব, এর পাশের জন্য আপ হয়ে যাবে, আর একটু আপ হয়ে যাবে, এরকম ঘটনাগুলো ঘটে না স্যার? তার মানে আমি কিন্তু কন্টিনিউয়াস উঠা বসা, এরকম মানে বসা উঠা এরকম অবস্থা থাকতেছি। আমি বসলাম, আমি উঠলাম, এবং আমার পাশের জন্য সেম সংখ্যক পরিমাণ বসতেছে এবং সেম সংখ্যক পরিমাণ উঠতেছে, কিন্তু টাইমিংটা ডিফারেন্ট। এটা কার ক্ষেত্রে? অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে। বুঝেছো ব্যাপারটা? বুঝেছো সবাই? ওকে। কিন্তু এটার ক্ষেত্রে না স্যার, ও ফিক্স স্থির তরঙ্গতে এই জন্যই বলতেছে, ওরা সবাই তার অবস্থান কি করে রাখছে? ফিক্সড করে রাখছে। তাহলে ওরা সবাই এই যে আমার মাঝখানে যে সাম্যাবস্থা আছে, সাম্যাবস্থা থেকে একটা দূরত্বে আছে না, যেটাকে আমরা কি বলি স্যার? যেটাকে আমরা বলি বিস্তার, এবং এই বিস্তারটা ওরা সবসময় কি রাখছে? বজায় রাখতেছে না? তাহলে এর বিস্তার শুরুতে যে ছোট্ট বিন্দু আছে, সেই বিস্তারটা সবসময় শূন্য না স্যার? আর এখানে এসে বিস্তারটা সবসময় সর্বোচ্চটা হচ্ছে না স্যার? আবার কমতে কমতে এখানে শূন্য হয়ে গেছে, আবার বাড়তে বাড়তে সর্বোচ্চ হয়ে গেছে। তাহলে এক একটা বিন্দুর বিস্তার এক এক রকম হয়, এটা সবচেয়ে বড় কোয়ালিটি। ইয়েস, অবস্থানে, এক একটা অবস্থানে, তরঙ্গের এক একটা অবস্থানে বিভিন্ন বিন্দুর জন্য বিস্তার হয় ভিন্ন ভিন্ন, এবং বিস্তারটা ভিন্ন ভিন্ন হয়ে তারা ধরে রাখে ওইটা বিস্তারটা। এই জন্যই এটা দেখতে কিসের মতো? স্থির তরঙ্গের মতো, তরঙ্গটা স্থির থাকে। আর ওটাতে যেহেতু সময় সাপেক্ষে সাপেক্ষে সবাই একই বিস্তারটা কম বেশ করে নিয়ে নেয়, তাহলে মনে হয় যে কিছু একটা সামনে চলে যাচ্ছে, মনে হয় কিছু একটা সামনে চলে যাচ্ছে, যেটা সামনে চলে যাচ্ছে সেটা হচ্ছে তরঙ্গ চলে যাচ্ছে। হ্যাঁ, না না, ওর বিস্তার ভিন্ন না, পাশের জনের সাথে ওর বিস্তার ভিন্ন। হ্যাঁ, পাশের বিন্দু দেখো এতটুকু বিস্তার আছে, ও দেখো কত বড় বিস্তার আছে। মানে বিস্তার কিন্তু আসলে বেশি এটা না, বেসিক্যালি এটা দেখো, এক একটা বিন্দুর বিস্তার এক এক রকম না? এক কেন? ওই যে বললাম, ওরা প্রত্যেকটা পয়েন্টে কিন্তু সমান সংখ্যক উপর আপ ডাউন করতেছে। হ্যাঁ, ওদের আপ ডাউন সর্বোচ্চ আপ কতটুকু হচ্ছে এই পরিমাণ, পাশের জন্য সেম, কিন্তু টাইমিংটা ডিফারেন্ট। ওদের ক্ষেত্রে ছিল টাইমিং ডিফারেন্ট, কিন্তু আপ ডাউন কিন্তু কি সবারই সেম হচ্ছে, কিন্তু এখানে তা না। হ্যাঁ, স্থির কিন্তু তা না। বুঝছো? তাহলে একটা প্রপার্টি সবার প্রথমে তোমরা এটা লিখে রাখতে পারো স্যার, ছোট্ট করে একটা জিনিস লিখে রাখতে পারো, সেটা হচ্ছে এরকম চিত্রের নিচে একটা লিখে রাখতে পারো কি, স্থির তরঙ্গের বিস্তার ভিন্ন ভিন্ন কণায় বিভিন্ন, ভিন্ন ভিন্ন কণায় বিভিন্ন হয়। বুঝতে পারছো? এটা আমরা কিন্তু ম্যাথমেটিক্যালি প্রমাণ করলেও বুঝে ফেলতে পারবো। চলো স্যার, স্থির তরঙ্গের সমীকরণটা আমরা একটু স্থাপন করে নিয়ে আসি স্যার। স্থির তরঙ্গের সমীকরণটা আমরা স্থাপন করে নিয়ে আসি। আমাদের কাছে দুইটা সমীকরণ আছে স্যার, একটা হচ্ছে y1 আমরা কি বলবো? এ সাইন। একটু খেয়াল করো স্যার, আমরা এবারে বিস্তারকে স্মল এ দ্বারা প্রকাশ করছি, এখানে আমরা বিস্তারকে স্মল এ দ্বারা প্রকাশ করতেছি, চাইলে করা যায়, কোনো সমস্যা নাই। এ সাইন টু স্কয়ার বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। আচ্ছা, আরেকটা তরঙ্গ আমরা কি বলছি? সমান, সবকিছুই সমান, তাহলে বিস্তার সমান, তরঙ্গ দৈর্ঘ্য সমান, বেগ সমান, সময় সমান, জাস্ট উল্টা দিক থেকে আসতেছে, তাই প্লাস করে দিচ্ছি। এখন যদি স্যার আমরা স্থির তরঙ্গের জন্য করতে চাই, স্থির তরঙ্গের y ইকুয়ালটি কি বলা যায়? y1 প্লাস y2। তার মানে ক্যাপিটাল Y ইকুয়ালটি কি লিখতে পারি স্যার আমরা? এ সাইন টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স প্লাস এ সাইন টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি প্লাস এক্স।
দেখতে পাচ্ছ স্যার, দুইটাকেই জাস্ট আমরা যোগ করে দিব, এখানে এ কমন নিয়ে ফেলা যায়। এখন আমাদেরকে বলো সাইন সি মাইনাস ডি প্লাস সি প্লাস ডি, বা সাইন, এটা কি ছিল, সাইন এ মাইনাস বি প্লাস সাইন এ মাইনাস এ প্লাস বি কি ছিল, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। আচ্ছা স্যার, আমরা এই জায়গায় ছিলাম। এখন স্যার এখান থেকে যেটা বলতেছি, এটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে ব্যাপারটা হয়ে যাবে এমন, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এই দুটোকে যদি যোগ করি তাহলে কি আসবে, কি ছিল, 2 ইন্টু সাইন এ কস বি ছিল না স্যার, 2 ইন্টু সাইন এ কস বি ছিল না? তাহলে এই ফর্মুলাটাই আমরা এখানের মধ্যে অ্যাপ্লাই করব, 2 ইন্টু সাইন এ কস বি এর ফর্মুলাটাই আমরা এখানের মধ্যে অ্যাপ্লাই করব। চলো স্যার করি। সাইন সি প্লাস সাইন ডি করতে পারবো, একই জিনিসই আসবে ঘুরে ফিরে, কিন্তু এ প্লাস বি এ মাইনাস বি দিয়ে করলে সবচেয়ে সহজ হয়ে যায়। ওটা দিয়ে করলে অঙ্ক লম্বা হবে, বলতেছি 3 লাইন লম্বা হবে, ঘুরে ফিরে একই জিনিস আসবে। তুমি যখন করতে পারো তখন এভাবে করতে হবে না, 2 ইন্টু কথা বলো না, সাইন, এইদিকে দেখো 2 ইন্টু সাইন, তাহলে এ কোনটা হবে আমাদের, এ প্লাস বি, ক্যাপিটাল এ কোনটা হবে, এই টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ভিটি হবে না স্যার? তাহলে আমরা কি করব, টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি, তারপরে কস কি করব স্যার, টুয়াইস পাই বাই ল্যামডা এক্স, এটা পাওয়া যায়। এটা কিন্তু টুয়াইস পাই বাই ল্যামডা কেন আমরা দুজনের সাথেই গুণ করছি, টুয়াইস পাই বাই ল্যামডাটা আমরা কেন দুজনের সাথে গুণ করছি, এটা দুজনের সাথেই আছে, এর সঙ্গে আছে বি এর সাথেও আছে। সো টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ভিটি, এটা করলে আমরা সাইন এ পাবো আর কস বি এটাতে পাবো। তাহলে আমাদের এখানে কি আসছে দেখি বলো তো স্যার, 2a সাইন টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি কস টুয়াইস পাই বাই ল্যামডা এক্স। একটু বাচ্চারা খেয়াল করো, সময়ের সাথে ফাংশন কোনটা, এটা না? এটা কি সময়ের সাথে ফাংশন না স্যার? সময়ের সাথে সাথে পরিবর্তনশীল ফাংশন কোনটা, এটা। তাহলে ওয়াইটাকে যদি আমরা এইভাবে লিখি, ওয়াই ইকুয়াল টু এ সাইন টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি লিখি, তাহলে এটাই হচ্ছে আমাদের স্থির তরঙ্গের সমীকরণ। যেখানে এটা যদি আমরা করি স্যার, দেখো তো, তাহলে 2a cos ল্যামডা টুয়াইস পাই বাই ল্যামডা এক্স, এটাকে ক্যাপিটালে বলে ফেলছি না? তো যেখানে স্থির তরঙ্গের বিস্তার, স্থির তরঙ্গের বিস্তার ক্যাপিটাল এ ইকুয়াল টু 2a cos টুয়াইস পাই বাই ল্যামডা এক্স, বুঝেছো স্যার? তার মানে বাকিটা হয়ে গেছে স্থির তরঙ্গের বিস্তার। একটু খেয়াল করে দেখো তো, স্থির তরঙ্গের বিস্তারটা ফিক্স না পরিবর্তনশীল? এক্সের সাথে পরিবর্তনশীল না? এক্স মানে কি, আগে পিছে অবস্থান, এক্স মানে কি, এটা আমার শূন্য অবস্থান, সামনের দিকে গেলে এটা তরঙ্গের যত সামনে যায় এক্স পাওয়া যায়, উপরে গেলে কি পাওয়া যায়, ওয়াই পাওয়া যায়। তো সামনে গেলে এক্স পাওয়া যাচ্ছে না, এক্সের জন্য ভিন্ন ভিন্ন তুমি কি পাচ্ছ, বিস্তার পাচ্ছ না? তাহলে এটা নির্ভর করতেছে কিসের উপর, এই কস ভ্যালুর উপরে। এক্সের মানের বিভিন্নতার কারণে কজের ভ্যালু ভিন্ন ভিন্ন হয়। এবার আমাকে তোমরা বলো, কজের সর্বনিম্ন মান কত, চিহ্নবাদ দিয়ে, কজের সর্বনিম্ন মান কত? কজের বেসিক্যালি রেঞ্জটা হচ্ছে, হ্যাঁ কজের বেসিক্যালি রেঞ্জটা -1 থেকে +1। তো -1 তো তোমার একটা ধরো এটার ভ্যালু 1 মান আমরা মডুলাসে বসাইলে, সো মডুলাস অফ কজের সর্বনিম্ন মান হচ্ছে 0। তাহলে কজের এই ভ্যালুটা 0 থেকে স্টার্ট হয়ে কত পর্যন্ত যাবে, 1 পর্যন্ত যাবে। এদিক থেকে 1 -1 এর দিকও, তাই একসাথে দুইটাই হচ্ছে, দেখছো, +1 -1। এখানে রিগার্ডলেস +1 -1 ডিপেন্ড করতেছে না, ডিপেন্ড করতেছে হচ্ছে তোমার মডুলাস অফ কজের মান। মডুলাস অফ কজের মান সর্বনিম্ন মান কত স্যার, 0, আর সর্বোচ্চ মান এটা কত হয়ে যায়, 1 হয়ে যায়, তার মানে 1 হয়। আচ্ছা, তাহলে সর্বনিম্ন বিস্তার কত হবে স্থির তরঙ্গের, কজের মান 0 বসালে এটা কত আসবে, বলে 1। কস পুরো টোটালটা 0 হয়ে গেলে 0 হয়ে যাবে। সবাই একটু খেয়াল করো, তো এটা পুরোটা 0 হয়ে যাবে, তার মানে
স্থির তরঙ্গের সর্বনিম্ন বিস্তার হচ্ছে কত? 0। এই যে দেখো 0 0, ঠিক আছে। আর স্থির তরঙ্গের সর্বোচ্চ বিস্তার কত পাওয়া যাবে? cos 2s পাবে ল্যামডা এক্স। এটার জন্য আমার এটা কি আসবে? 1 আসবে। 1 বসিয়ে দিলে a এর মান কি আসছে? 2a আসে, 2 স্মল a আসে। স্মল এটা কি ছিল স্যার? অগ্রগামী তরঙ্গ, অর্থাৎ স্থির তরঙ্গ গঠনকারী যে তরঙ্গগুলো ছিল, স্থির তরঙ্গ গঠনকারী তরঙ্গগুলোর বিস্তারের সমান। তাহলে ওটার সাথে কত গুণ হয়েছে স্যার? 2 গুণ হয়েছে। তার মানে স্থির তরঙ্গের বিস্তার তরঙ্গ গঠনকারী স্থির তরঙ্গ গঠনকারী তরঙ্গগুলোর বিস্তারের দ্বিগুণ পর্যন্ত হতে পারে। ঠিক আছে, বুঝছো নাকি বুঝো নাই? দ্বিগুণ পর্যন্ত হতে পারে। আচ্ছা, তাহলে স্যার আমাকে একটু বলো তো, এই যে এই অবস্থান, এই পয়েন্টের জন্য সর্বোচ্চ বিস্তার কত? এই যে এই পয়েন্টের জন্য সর্বোচ্চ বিস্তার কত? 0। ভেরি গুড। সর্বোচ্চ বিস্তার বা সর্বোচ্চ সরণ, সর্বোচ্চ সরণেই তো বিস্তার নাকি স্যার? সর্বোচ্চ সরণ কত স্যার? 0। তাহলে স্যার এই অবস্থানে বলো তো স্যার সর্বোচ্চ সরণ কত হবে? 1, মানে 2a হবে। 2a হবে, 1 না স্যার। cos 1 হয়ে গেলে এটা a ইকুয়াল টু কি হয়ে যায়? 2 স্মল a হয়ে যায়। বুঝতে পারছো নাকি পারো নাই? সো খুবই ইন্টারেস্টিং একটা জিনিস স্যার। তাহলে আমরা এখান থেকেই বুঝে ফেলতে পারি যে বিভিন্ন অবস্থানে বিভিন্ন বিন্দুর জন্য বিস্তারটা ভিন্ন ভিন্ন হয়ে যায়, এভাবে করে ফেলতে পারি। একটু দাঁড়াও, তুলার আগে আরেকটা কথা বলে নিই স্যার। আমার তরঙ্গ গঠনকারী যে সমীকরণগুলো আছে, এগুলো স্যার সাইন না হয়ে যদি কজে হতো। তোমাদেরকে চ্যাপ্টার 8 করানোর সময় আমি বলছিলাম যে তরঙ্গ কিংবা এ ধরনের গ্রাফের ক্ষেত্রে, সাইন কজের গ্রাফের ক্ষেত্রে ফিজিক্সে সবসময় এগুলোকে সেমভাবেই তুলনা করা হয়। এগুলোকে বলা হয় সাইনোসয়েডাল গ্রাফ, সাইনোসয়েডাল ওয়েভ। ঠিক আছে, তাহলে সাইনের জায়গায় যদি কজও আসতো, জিনিসটা আসলে সেমই বুঝাইতো, রাইট? সেমই বুঝাইতো। তাহলে কস দিয়ে গঠন করলে এই সাইনটা হয়ে যেত কস, এই কসটা হয়ে যেত সাইন। তাহলে এগুলো হইলেও আমরা কি বুঝে নিব? জিনিসগুলো ব্যাপারগুলো একই আছে। বুঝছো ব্যাপারটা নাকি বুঝো নেই? এটা নিয়ে একটা সেট, আগে এই সেট একটা বুঝে ফেলি, তারপর কজের সেট একটা বুঝবো। কেমন স্যার? ছোট্ট করে সূত্রগুলো বুঝে ফেলবো। কেমন? প্রমাণ আমরা আর করবো না, প্রমাণ তোমরা একইভাবে করে ফেলতে পারবা। স্যার এখানে দুইটা সাইনের জায়গায় যদি কস হইতো, সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি, যেমন সূত্র তোমরা জানো, কস a প্লাস বি প্লাস কস a মাইনাস বি সূত্র তোমরা জানো। সেক্ষেত্রে কি হয় বুঝতে পারছো? সেভাবে করে তোমরা গুছগাছ করে নিয়ে আসবা। একটা সাইন একটা কস হলে কি হয় সেটাও তোমরা করে নিয়ে আসতে পারবা। সো বিভিন্নভাবে করে, ইউজুয়ালি এটাই আসে। এখন বাচ্চারা এটা তোলা হয়ে গেলে আমার একটু বলো, এটা একটু তোমরা তুলে ফেলো চট করে। এখানে স্যার স্থির তরঙ্গের সমীকরণ কিন্তু আমাদের এইটা, এই যে স্যার। আচ্ছা আমরা এখানে শেপ নিয়ে আসি। এটাই কিন্তু আমাদের স্থির তরঙ্গের সমীকরণ। হ্যাঁ, এই যে নিচের এটাকে আমরা স্থির তরঙ্গের সমীকরণ বলতেছি, লাল কালির ভিতরে। এটাই স্থির তরঙ্গের সমীকরণ। y ইকুয়াল টু a sin twice pi by lambda। দাঁড়াও, বুঝি নাই। আচ্ছা, ইউজুয়ালি আমার আর দুটো ক্লাস লাগার কথা ছিল, আজকে সারা আরেকটা ক্লাস লাগার কথা ছিল, কিন্তু আজকে তো অনেক সময় নষ্ট হয়ে গেছে। এই যে এটা করে ফেলো স্যার, শেষ তো। আমরা আজকে তীব্রতা সহ করে ফেলার ইচ্ছা ছিল আর কি, এই স্থিরতরঙ্গ দেখিয়ে। সো আমাদের মনে হয় এমসিকিউ ক্লাস দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, মাথায় রাখছি। কীভাবে কী করে দেওয়া যায় দেখি, রেকর্ড ক্লাস হলেও দিতে পারি কিন্তু এমসিকিউর জন্য রেকর্ড দিব না, তাহলে এক্সট্রা টাইম ক্লাস দিতে হবে। কারণ আমরা সেকেন্ড পেপার শুরু করে দিব তো। হ্যাঁ, আমরা 21 তারিখ থেকে কিন্তু সেকেন্ড পেপার শুরু করে দিব। এখানে যদি একটা ক্লাস থাকে তাহলে সেটা কিন্তু এক্সট্রা ক্লাস দিয়ে দিব, কারণ এই যে সমস্যা হচ্ছে আমাদের এক্সট্রা ক্লাস দিয়ে দিব, মানে ওইটা ইয়ে করে ফার্স্ট পেপারে থাকলে শেষ হয়ে আসবে। এটা দেখো তাহলে এটা হয়েছে কিনা বলো, হয়ে গেছে। তাহলে এটাই স্থির তরঙ্গের সমীকরণ, যেখানে বিস্তার হচ্ছে এ, বিস্তারটা পরিবর্তনশীল। আমরা দেখাইছি স্যার অবস্থান অনুসারে, বারবার এই কথা বলতেছি, মাথায় রাখো, কারণ বেশিরভাগ বাচ্চারা এটা পারবে না। এখান থেকে একটা এমসিকিউ আসলে পারবে না, অনেকে এগুলাকে নেগলেক্ট করে চলে যায়। এখন আসো স্যার, এখন আমরা এই সব কিছু বের করে ফেলার পরে
স্থির তরঙ্গে আরেকটা জিনিস যেটা দেখবো সেটা হচ্ছে হ্যাঁ নিস্পন্দ বিন্দু আর সুস্পন্দ বিন্দু, ঠিক আছে স্যার? স্থির তরঙ্গের নিস্পন্দ বিন্দু আর সুস্পন্দ বিন্দু। লিখো স্যার। স্যার স্যার এদিকে দেখো, নিস্পন্দ বিন্দু আমরা কোথায় পাচ্ছি খেয়াল করো স্যার। এটা তো একেবারে হচ্ছে না, এবার আগে কত সুন্দর হয়ে গেছে। হ্যাঁ এখন ঠিক আছে। মোটামুটি এগুলো দেখাচ্ছি স্যার। এখানে একটু দেখো স্যার, লাল বিন্দুগুলো নিস্পন্দ বিন্দু, লাল বিন্দুগুলো কি নিস্পন্দ বিন্দু, আর এখানে তার সবুজ বিন্দুগুলো হচ্ছে সুস্পন্দ বিন্দু। বেসিক্যালি এই অবস্থানটাকে সুস্পন্দ বিন্দুর অবস্থান বোঝায় আর কি স্যার। স্যার এটা আমরা প্রমাণ কেমনে করব দেখি, এটা আমরা প্রমাণ কেমনে করব একটু দেখা যাক স্যার। নিস্পন্দ বিন্দু মানে তোমার কি হবে স্যার? বিস্তার কত আসবে? শূন্য আসবে। নিস্পন্দ বিন্দু বিস্তার শূন্য না স্যার? দেখে তো বোঝা যাচ্ছে নিস্পন্দ বিন্দু বিস্তার শূন্য। তাহলে নিস্পন্দ বিন্দু পাওয়ার জন্য আমাকে বিস্তার এ হতে হবে শূন্য। এ যদি শূন্য হয় তাহলে এ মানে আমরা কি পেলাম? 2a cos twice pi by lambda x equal to 0। তাহলে এটা যদি শূন্য হয় তাহলে আমাদের cosটা শূন্য না স্যার? twice pi by lambda x শূন্য হবে না বাচ্চারা? যদি আমার এ শূন্য হতে হয় 2a cos twice pi by lambda x শূন্য হতে হবে, 2a তা শূন্য হতে পারে না, তাহলে শূন্য কে? cos, শূন্য কে? cos। আচ্ছা তাহলে এটা যদি শূন্য হতে হয় তাহলে আমার কি আসতে হবে? twice pi by lambda x এর ভ্যালুগুলো আসতে হবে কি কি? হয় আসতে হবে cos এর মান শূন্য কখন হয় আমাকে বলো? হয় এটা পাই বাই 2, অথবা কি হবে স্যার 3 পাই বাই 2, অথবা 5 পাই বাই 2, এরকম হয়? এরকম আসে? বোঝা যায় স্যার? চিন্তা করে দেখো না, cos শূন্য কোথায় কোথায় আসে? cos শূন্য কিন্তু আসে এই যে চতুর্ভাগে হিসেব করলে এই লাইনটাতে। আমি একটু বুঝাই দিই তোমাদেরকে, একটা হচ্ছে এই লাইনে আর একটা হচ্ছে এই লাইনে। তো এর মানে কি দাঁড়াচ্ছে দেখো স্যার, দুইজনের মাঝখানে পার্থক্য কত কত? 2 পাই, মানে শুধু পাইয়ের পার্থক্য আছে। সো প্রথমটা হচ্ছে তোমার প্রথম জিরো কত? প্রথম জিরো হচ্ছে পাই বাই 2তে পাইছো, এটার সঙ্গে পাই যোগ করো 3 পাই বাই 2, এইটার সঙ্গে আবার পাই যোগ করো। দেখো স্যার cos এর ভ্যালু 0 আসে এইটাতে আর এই অবস্থানে, এই অবস্থানটাকে আমরা কি বলি? পাই বাই 2। এইখান থেকে এখানে যেতে গেলে কত যোগ করতে হবে? পাই বাই 2 প্লাস পাই বাই 2, দ্যাট মিনস পাই। তাহলে এখানে আসলে আমরা কি পাবো? 3 পাই বাই 2, পাই বাই 2 এর সঙ্গে পাই যোগ করলে 3 পাই বাই 2 পাওয়া যায়। এইখান থেকে আবার স্ট্রেট এখানে চলে আসতে গেলে আমার কি আসবে? 5 পাই বাই 2। সেইখান থেকে এখানে আসতে গেলে এখানে আসবে 7 পাই বাই 2, রাইট? তাহলে cos এর মানগুলো কোথায় কোথায় নেগেটিভ হচ্ছে বুঝতে পারতেছো? যে পাই বাই 2, 3 পাই বাই 2, 5 পাই বাই 2, এভাবে চলতে থাকবে, এভাবে চলতে থাকবে স্যার। এভাবে চলতে চলতে যতটুকু যায়। আসো স্যার। হ্যাঁ যেগুলো যেগুলো নেগেটিভ হবে সেগুলো নিচ্ছি, cos এর মান যেখানে যেখানে নেগেটিভ হয় সেগুলো নিচ্ছি স্যার। কারণ আমাকে cos এর মান এখানে কি আসতে হবে? নেগেটিভ আসতে হবে। cos স্যার জিরো নেগেটিভ না, আমি নেগেটিভ কথাটা বলে ফেলছি। জিরো যেখানে যেখানে, cos এর মান যেখানে যেখানে জিরো আছে, তাহলে স্যার cos এর মান আমার 0 পাই বাই 2, 3 পাই বাই 2, 5 পাই বাই 2 এই অর্ডার মেনটেন করে আগাচ্ছে। তো এটা আগালে x এর মান আমার কত আসতেছে দেখো তো স্যার। পাই পাই সব জায়গাতে কাটা চলে গেছে, ল্যামডা উপরে উঠে গেছে। একটা হয়ে গেল স্যার ল্যামডা বাই 4, আরেকটা আসছে 3 ল্যামডা বাই 4, আরেকটা আসছে 5 ল্যামডা বাই 4। তার মানে তোমরা কি বুঝতে পারতেছো এখানে 1 3 5 1 3 5 এভাবে আগাচ্ছে। তাহলে এই অর্ডারটা কত পর্যন্ত চলে যাবে স্যার? বেজোড় সংখ্যকগুলোতে চলে যাবে না স্যার? 2n প্লাস 1 ল্যামডা ডিভাইডেড বাই 4 এমন হবে না স্যার? জিনিসটা বুঝো নাই? -1 দিয়ে করবা?
-1 দিয়ে করলে -1 দিয়ে করতে পারো স্যার। বেজোর n এর মান ডিপেন্ডিং অন যে তুমি n কে কত থেকে শুরু করছো। এখানে আমরা বলে দিচ্ছি n এর মানটা তুমি বুঝাই দাও যে এখানে n হচ্ছে 0 থেকে, হ্যাঁ 2n, +1। তুমি n এর ডেফিনেশনের উপরে n কে যদি 1 থেকে স্টার্ট করো তাহলে 2n - 1 দিতে পারো, সেম কথা। আর এখানে কোনো বড় ইফেক্ট ফেলবে না, এটা বুঝছো? এটা তো অবশ্যই বলে দিতে হয় লাস্টে। আবার বুঝাই দিব, আমরা বললাম নিস্পন্দ বিন্দু। নিস্পন্দ বিন্দু মানে যেই বিন্দুগুলোতে কি একেবারে বিস্তার শূন্য, তাহলে বিস্তার শূন্য, নিস্পন্দ বিন্দু মানে বিস্তার শূন্য। বিস্তার শূন্য হলে বিস্তারের সূত্র আমরা কি দেখছিলাম? 2a cos twice পাই lambda x, 2a cos twice পাই lambda x = 0। এখানে 2a তার শূন্য হতে পারে না, তাই cosকে শূন্য হতে হবে। cos যদি শূন্য হতে হয় তাহলে থিটার মানটা π/2 হয়, 3π/2 হয়, 5π/2 হয়, এভাবে চলতে থাকে, and so on। এভাবে করে আমরা জিনিসটাকে করে নিয়ে আসছি। লাস্টে গিয়ে এই অর্ডারটাকে একটা n এর মাধ্যমে ডিফাইন করে দিছি। এটা কেন বের করছি? এটা হচ্ছে নিস্পন্দ বিন্দু হওয়ার শর্ত। তোমাদের পরীক্ষাতে আসে, এই প্রমাণটুকুও তোমাদের পরীক্ষাতে আসতে পারে। নিস্পন্দ বিন্দু পাওয়ার শর্ত তোমাকে করতে হবে কি, বিস্তারের মান শূন্য করে দিয়ে প্রমাণ করতে হবে, ঠিক আছে? নিস্পন্দ বিন্দুগুলো কত কত তোমাকে জিজ্ঞেস করবে, তুমি কষ্ট করে ল্যামডা বের করে দিয়ে এখানের মধ্যে বের করে নিয়ে আসবা। আমি সামনে একটা অঙ্ক করাবো, তাহলে বুঝতে পারবা, অঙ্কটা করলে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? এই নিস্পন্দ বিন্দু হয়ে গেছে, সবার নিস্পন্দ বিন্দুটা হয়ে গেছে। এরপরে চলে আসছে স্যার সুস্পন্দ বিন্দু। অগ্রগামী তরঙ্গ তো সামনের দিকে আগাচ্ছে। এখানে তো তোমার প্রত্যেকটা পয়েন্ট নিস্পন্দ সুস্পন্দতা এলোমেলো হয়ে চেঞ্জ হয়ে যায়, এখানে তো ফিক্স থাকে। এখানে নিস্পন্দ বিন্দুটা কোন জায়গায় ফিক্সড, ওটা কখনো কি হবে না, এটা কখনো স্যার উপরে বড় হবে। অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে বড় ছোট হতে থাকে, প্রত্যেকটা পয়েন্ট সময়ের ব্যবধানে ডিফারেন্ট বাবা। কিন্তু ধরো তোমাকে আমি এসে বললাম যে পজ দাও, ভিডিও পজ দিয়ে এটা দেখো, তখন অগ্রগামী তরঙ্গে তুমি একরকম চেহারা পাবা। শ্রীকে বললে একরকম পাবে, ওরে বললে একরকম পাবে, অর্ণবকে বললে একরকম পাবে, তারে বললে একরকম পাবে। সো এক একজন এক এক রকম করে পাবে। কিন্তু স্থির তরঙ্গের ক্ষেত্রে সবাই কিন্তু একই চেহারাটাই দেখবে, কারণ স্থির তরঙ্গ ফিক্সড সেজন্য, তাই তার স্পন্দ বিন্দুগুলো ফিক্স থাকে। এই জন্য সেই পজিশনগুলো আমরা বের করে রাখতেছি। একটু সহজ ভাষায় বলি তোমাকে, তুমি কথাগুলো অনেক গুলাই ফেলছো, তুমি যেভাবে বুঝাইছো তুমি বুঝছো, কিন্তু সবাই বোঝার জন্য করে একটু বলি। স্থির তরঙ্গের ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দু বিস্তারটা একই রাখে এবং তার পার্শ্ববর্তী বিন্দু থেকে ভিন্ন ভিন্ন হয়। আর অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দু একই বিস্তার থাকে, কিন্তু টাইমিং অনুসারে ভিন্ন ভিন্ন হয়। কোন এক মুহূর্তে আমার বিস্তার আর পাশের জনের বিস্তার সেম হবে না, কিন্তু কোনো না কোনো একটা সময় কি সে আমার বিস্তার অর্জন করবে, আমি তার বিস্তার অর্জন করব। কিন্তু স্থির তরঙ্গে সেটা হয় না। স্থির তরঙ্গে সে সবসময় একটা বিস্তারই রাখে এবং সবার থেকে ভিন্ন হয়ে রাখে। বিন্দুর জন্য ভিন্ন, সময় অনুসারে ভিন্ন। তুমি ঠিকই বুঝছো জিনিসটা একরকম করে, বাট জিনিসটা একটু ওইভাবে বলতে গেলে অন্য মিনিং নিতে পারে অনেকে, বুঝছো? এই জন্য ওকে। নিস্পন্দ বিন্দু বুঝতে পারছো? তোমরা তিনজন ছেলে একেবারে কথা বলবো না, তোমরা তিনটে আমাকে বেশি ডিস্টার্ব করো। ক্লাসের অর্ধেক আমার চলে যায় যে ওরা মানে পড়া বুঝতেছে না, ওরা এই যে হ্যাঁ এই যে একটা মুহূর্তে দুম করে মনে হয় যে তোমরা পড়াটা বুঝতেছো না। কারণ আমি বুঝি ভাই তুমি কোনটা মিস করছো, তুমি মিস করছো সেটা নিয়ে আমি প্যারা খাচ্ছি, তোমার কোনো হুঁশ জ্ঞান নাই। রেজাল্ট খারাপ হলে তারপর কান্নাকাটি করে এসে বলতে পারবা স্যার ক্লাসও প্রতিদিন করছি, সবগুলো পড়ছি, রেজাল্ট কেন খারাপ হয়েছে? কারণ তুই তো আমার কথাই শুনোস না ভাই, এইটা হচ্ছে দুঃখের বিষয়। ওকে, তাহলে স্যার সুস্পন্দ বিন্দুর ক্ষেত্রে আমার কি হবে? সুস্পন্দ বিন্দুর ক্ষেত্রে আমাদের বিস্তারটা হয় +1 এবং -1, একই সাথে +1 -1 হয়। দেখো প্লাসের দিকেও আছে একটা, দেখো প্লাসও একটা আছে, মাইনাসও একটা আছে। ওকে, সো এটার ক্ষেত্রে আমাদের
এরকম হয় বেসিক্যালি এটা না স্যার, বুঝি নাই কি কোনটা কি বলছি। সুস্পন্দ বিন্দুর ক্ষেত্রে এটা হচ্ছে +-2a, এই জন্য স্যার প্লাস মাইনাস হবে না স্যার। ঠিক আছে, করো স্যার +-2a। তাহলে এটাতে আমরা কি এখানে এটা যদি +-2a হয় তাহলে আমরা এখানে 2a cos 2π/λ 2a পাবো। টু এ চলে যাবে স্যার, কজের +-1 কখন আসে স্যার? কজ স্যার +1 হয় এ লাইনে, -1 হয় এ লাইনে, চতুর্ভাগে যদি হিসাব করি +1 এই পাশে পাই, -1 এই পাশে পাই। ঠিক আছে, তাহলে এগুলা মানে আমাদের কি, এগুলা মানে আমাদের 0 থেকে স্টার্ট হচ্ছে, এখানে 0, এখানে পাই, এখানে 2π, এরকম চলতে থাকে। তার মানে আমার কি হবে 0π 2π ... nπ। তাহলে বাচ্চারা আমরা যদি এখান থেকে x বের করতে চাই তাহলে কি আসবে, ল্যামডা, সরি 0 থেকে আসো আগে, 0টা তো 0ই থাকবে, পাই কাটাকাটি চলে যাচ্ছে, λ/2 আর হচ্ছে তোমার এরপর আসছে মানে ল্যামডা, এভাবে চলতে হ্যাঁ আমি বুঝে দিচ্ছি দাঁড়াও। এখানে আমাদের আসতেছে হচ্ছে তোমার পাই কাটা যাচ্ছে n λ/2। কিন্তু স্যার আমার আগের ইয়াতে আমরা λ/4 এর গুণিতক আকারে প্রকাশ করছি না, এগুলাকে λ/2 এর গুণিতক আকারে প্রকাশ করাটা সুন্দর হচ্ছে না দেখেই আমরা পরের লাইন এটাকে এইভাবে লিখবো, এটাকে লিখবো স্যার এটা 0, এটা 1 ইন্টু, সরি আমার এখানে কোন একটা জায়গায় কি ভুল হয়েছে, n-1 ল্যামডা আসতেছে আমার এখানের মধ্যে, হ্যাঁ n-1 ল্যামডা আসতেছে, রাইট, ওকে তাহলে সমস্যা নেই। তাহলে আমরা এখানের মধ্যে কি পাচ্ছি, সরি 0, এটাকে 2 ইন্টু λ/4 লিখতে পারতেছি, 3 ইন্টু সরি 4 ইন্টু λ/4 নাকি স্যার, হ্যাঁ 4 ইন্টু λ/4, তারপর হচ্ছে তোমার 6 ইন্টু λ/4 আসবে, এরকম করে আমাদের কি আসবে স্যার 0, 2, 4 এরকম করে আসতেছে স্যার। সো 1 মানে হচ্ছে n-1, ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি আসতেছে n-1 λ/4। কিন্তু স্যার এখানে আমরা nটাকে ওইভাবে ডিফাইন না করি, এখানে আমরা মনে হয় এই জিনিসটাকে ডিফাইন করার সময় n হিসেবে ডিফাইন করলে 0 একটা অড সংখ্যা, 0 এর জন্য 0 আসতেছে, 2 এর জন্য 2 আসতেছে, এটাকে আমরা সরি n-1 তো না স্যার, ভুল বলতেছো না তুমি, এটা 2n + 1 হবে না, 2n হবে না স্যার, 2n, 0 এর মান বসে 0, 1 এর মান বসে 1, ঠিক আছে তো না, তুমি তো ভয় পাওয়াই দিচ্ছ আমাকে, ওকে তো এটা তো 2n পাচ্ছি, দেখো না 0, 2, 4, 6 মানে বেজোর জোর করে আগাচ্ছে আর কি, রাইট। এখানে তুমি হচ্ছে তোমার 3π নিলে এখানে হচ্ছে তোমার 3 λ/2 আসে, সো হুইচ ইজ হচ্ছে 6/4 ল্যামডা। এভাবে করে যদি আমরা আগাই তাহলে এটা λ/4 কেন করছি, আগের ইয়াতে আমার λ/4 এর ইয়ে ছিল, বেজোর গণিতক ছিল, আর এবারে কি চলে আসছে, জোর গণিতক চলে আসছে। এখানের মধ্যে স্যার n কি হবে স্যার, এখানের মধ্যে n হচ্ছে 0, 1, 2, 3 এভাবে করে আগাচ্ছে, ওকে আগের লাইনটা না পরের লাইনটা থেকে আমরা বুঝবো। তাহলে এখানে আমরা
জোড় গুণিতক পাচ্ছি, λ/4 এর জোড় গুণিতক। কোন সেন্সে? যখন আমাদের এটা হচ্ছে a sin twice pi by lambda vt, যখন আমাদের a sin twice pi by lambda vt, তখন আমাদের এটা জোড় আর বেজোড়ে আসতেছে। বুঝছো? সো এটা হচ্ছে আমাদের এই জিনিস। আসো সে বসে যাও। তো স্যার দেখো আমাদের এই ইয়াতে আমরা কি পেলাম, সুস্পন্দ বিন্দুতে এসে এগুলো সবগুলা জোড়ের λ/4। এর আগে ছিল হচ্ছে তোমাদের কি ভেজোড়ের λ/4। এটা কখন, আমি আবার বারবার বলতেছি, এটা আসা হচ্ছে যখন a sin twice pi by lambda vt। কিন্তু স্যার অনেক সময় এখানে একটা মাইনাস নিয়ে এসে করে, কারণ তোমাদের হচ্ছে এই যে সব কিছু হইলো, হঠাৎ করে যদি এটা আরেকটু চেঞ্জ হয়ে যায়, বিস্তার একটু চেঞ্জ হয়ে যায়, এখানে একটা মাইনাস চলে আসবে। মাইনাস চলে আসলে স্যার আমাদের এই সাইনটা হয়ে যাবে কস, কসটা হয়ে যাবে সাইন। সো এরকম একটা স্থির তরঙ্গ হতে পারে। এখানে তো আমরা এটা পেলাম। যদি কখনো স্থির তরঙ্গটা এরকম হয়ে যায় a cos twice pi by lambda vt, যেখানে a ইকুয়াল টু হয়ে যাবে 2a sin twice pi by lambda x, এরকম একটা কন্ডিশন আমাদের আসতে পারে স্যার। স্থির তরঙ্গের সমীকরণ আগে সাইন ছিল, এখন কস হয়ে গেছে। এটা যদি কস হয় এটা কি হয়ে যাবে স্যার, সাইন হয়ে যাবে। এরকম কন্ডিশন যদি কখনো আসে তখন কিন্তু আমাদের আবার স্যার সুস্পন্দ বিন্দু আমার নিস্পন্দ বিন্দু হচ্ছে উল্টে যাবে। অর্থাৎ এটার ক্ষেত্রে কিন্তু এই সমীকরণে সুস্পন্দ আসবে কোথায় জানো স্যার, সুস্পন্দ বিন্দুর শর্ত। এই সমীকরণের ক্ষেত্রে সুস্পন্দ বিন্দুর শর্ত হবে হচ্ছে আমরা কি ইকুয়াল টু এক্স ইকুয়াল টু বলতাম না স্যার, এক্স ইকুয়াল টু 2n plus 1 divided by 2 lambda by সরি এটা কেন লিখলাম আমরা, হ্যাঁ এটা ইকুয়াল টু এরকম আসবে স্যার, মানে আমরা যেটাই আগে করছি আর কি। নিস্পন্দটা সুস্পন্দ হয়ে গেছে না স্যার, আগেরটার নিস্পন্দটা এটা সুস্পন্দ হয়ে গেছে না? এরকম করেও স্যার স্থির তরঙ্গ হতে পারে। নিস্পন্দ বিন্দুর জন্য পাওয়া যাবে হচ্ছে তোমার 2n λ/4। কথা কি বুঝতে পারছি স্যার? তার মানে ডিপেন্ড করতেছো তুমি কোন ধরনের আনি করতেছো, সেমভাবে সূত্র মিলাই করবা। আগে আমি প্রমাণ এটা দেখাচ্ছি না, দেখানোর দরকার আছে স্যার, দেখানোর দরকার আছে এটা তো সূত্র, কারণ আগে তো এগুলো দুটো প্রমাণ করে দেখাইছি। বিস্তার শূন্য, বিস্তার হচ্ছে কি +-2a। তো +-2a হওয়ার জন্য শর্ত কি কি ছিল, আর হচ্ছে শূন্য হওয়ার জন্য শর্ত কি কি ছিল সেভাবে মিলাই নিব। এটা তোমরা তুলে ফেলা বাকি আছে না এখনো, এটা তুলে নাও স্যার, চটচট করে এটা তুলে নাও, চটচট করে এটা তুলে নিয়ে ফেলো স্যার। না শেষ না স্যার, একটা অঙ্ক করে শেষ করবো। 10 হয়ে গেছে স্যার, একটু সময় দাও, আজকের দিনে তো বুঝতেই পারতেছো। আমি যদি এই অঙ্কটা আজকে এখন না করাই ফেলি তোমাদের একটু পরে গিয়ে একটু ঝামেলা হয়ে যাবে, বুঝছো? ছোট্ট একটা প্রবলেম, এটা না করাইলে তোমরা এই জিনিসটা বুঝতে পারবে না। যা যা পড়াইছি সব মিলাই বুঝতে একটু কষ্ট হয়ে যাবে। চট করে বইয়ের এই প্রবলেমটা একটু তুলি আমরা। এগুলো সব করা হয়েছে স্যার সবার? ওকে, এগুলো তুলে নিচ্ছ, এগুলো তুলে নিচ্ছ? সুস্পন্দ নিস্পন্দ, নিস্পন্দ সুস্পন্দ হয়ে গেছে। ওকে, এইবার একটা প্রশ্ন তুলো স্যার, গাণিতিক সমস্যা এটা কত বলো তো দেখি স্যার, আগে কত পর্যন্ত করছি আমরা? 12 পর্যন্ত করছি না? এটা 13। ভিন্ন হলে তোমরা একটু চেঞ্জ করে দিও, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা প্রশ্নটা একটু তুলে না চাও, দুই প্রান্তে আটকানো। প্রশ্নটা তুলতে যা সময় লাগবে, উত্তর একেবারে সহজ। 72 সেন্টিমিটার দীর্ঘ একটি তারের কম্পনের সমীকরণ, কম্পনের সমীকরণ দেওয়া আছে y = 5 sin πx / 12 আর cos দেওয়া আছে স্যার
48 πt। দেখতেই পাচ্ছ এই ধরনের চেহারাটা আমাদের কি কার জন্য হয়? এই ধরনের চেহারাটা আমাদের স্থির তরঙ্গের জন্য হয়। এখানে এক্স ও ওয়াই সেন্টিমিটার এককে এবং টি সেকেন্ডে, টি সেকেন্ড এককে। এটাকে একটু সেক লিখো, সেকেন্ডটাকে এসইসি, এসইসি এইভাবে লিখো, সেকেন্ড এককে। বোঝা যায় লেখাগুলো আমার স্যার? আচ্ছা, তিনটা প্রশ্ন ছোট্ট ছোট্ট করে চাইছে। নাম্বার 1 প্রশ্ন চাইছে হচ্ছে কি x = 4 সেন্টিমিটার দূরত্বে, x = 4 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত বিন্দুর সর্বোচ্চ সরণ কত? সর্বোচ্চ সরণ। আচ্ছা বাচ্চারা, সর্বোচ্চ সরণ মানে কি? সর্বোচ্চ সরণ মানে বিস্তার। ভেরি গুড, এগুলাই মনে রাখতে হবে। সর্বোচ্চ সরণ কথাটার অর্থ হচ্ছে বিস্তার। তার বরাবর নিস্পন্দ বিন্দুগুলো কোথায় অবস্থিত? দেখছো, নিস্পন্দ বিন্দুর অবস্থান চাচ্ছে। নিস্পন্দ বিন্দুগুলো কোথায় অবস্থিত? লাস্টলি x = 12 সেন্টিমিটার দূরে অবস্থিত করোনার, লিখে বলছি কণার জায়গায়, করোনা আমাকে এমন ধরা ধরছে আমাদেরকে। অবস্থিত কণার গতিবেগ t = 0.5 সেকেন্ড পরে কত? মানে x = 12 দূরে অবস্থানে কোন একটা কণার গতিবেগ t = 0.5 সেকেন্ডটা কত পরে কত? এই কয়েকটা প্রশ্ন আমাদেরকে এখান থেকে বের করতে বলছে। চলো আমরা এই আনসারগুলো বের করি, তোমরা প্রশ্ন তুলে ফেলো। প্রশ্ন তোলা হয়ে গেছে সবার? ভেরি গুড। আচ্ছা, তাহলে x = 4 সেন্টিমিটার অবস্থানে সর্বোচ্চ সরণ কত? তাহলে বিস্তার, আমার এখানে বিস্তার কোনটা ছিল স্যার? x ওয়ালা অংশটা না স্যার বিস্তার? তাহলে এই পুরো অংশটা আমার বিস্তার, এই পুরো অংশটা আমাদের কি বিস্তার। আমরা এখানে লিখি স্যার, এখানে বিস্তার a = কি স্যার? 5 sin πx / 12। দেখো তো স্যার, এটা আমাদের ইউজুয়ালি কস ছিল না আগে, এইখানে সমীকরণে সাইন আসছে। সো সর্বোচ্চ সরণ বের করতে বলছে না স্যার? x = কত স্যার? 4 সেন্টিমিটারে সর্বোচ্চ সরণ। y max = কি হবে স্যার? a হুইচ ইজ ইকুয়াল টু আমরা কি 5 sin, এখানে আমরা x এর মানের জায়গায় কি বসিয়ে দিব? 4 বসিয়ে দিব স্যার। 4 বসিয়ে দিলে 5 sin π/3 আসে। এটা আমার কি আসছে? π60, 5 √3/2 কত আসে? 5 √3/2 আসে না স্যার? তাহলে কত হয়? 4.33 আসে নাকি স্যার? একদম পানির মতো সহজ। x এর মান যখন 4 সেন্টিমিটার, এই সময়ে সর্বোচ্চ সরণ কত হবে? y max বিস্তারের সমান হবে। ওই অবস্থানের বিস্তারটা আমরা বের করতে পারছি। বুঝছো? দেখছো এক এক অবস্থানে বিস্তার এক এক রকম হয়েছে, এক এক অবস্থানে সর্বোচ্চ সরণটাও তাহলে এক এক রকম। ওটাই আমরা বের করে ফেললাম। তার বলছে তার বরাবর নিস্পন্দ বিন্দুগুলি কোথায় অবস্থিত? তার বরাবর নিস্পন্দ বিন্দুগুলো কোথায় অবস্থিত? তার বরাবর নিস্পন্দ বিন্দুগুলোর অবস্থান বের করার শর্ত আমরা সবাই জানি। আমরা চলো পরে চলে যাই, কেমন? এটার একটু ডুপ্লি বানাই স্যার, ডুপ্লিকেট আসছে, ডুপ্লিকেট। ওকে, তো স্যার চলো আমরা এইখানে
এইটুকু অংশ একটু মুছে ফেলি স্যার। এখন এটাতে 2 এর আনসার করি। বাচ্চারা, তার বরাবর নিস্পন্দ বিন্দুগুলো কোথায় অবস্থিত? নিস্পন্দ বিন্দুর অবস্থানের শর্ত আমরা পড়ছি কি করতে হয়? বিস্তার আমার শূন্য করে দিতে হয় স্যার। এটা যদি শূন্য হতে হয়, সুতরাং আমরা শর্টকাটে লিখে ফেলি sin পাই এক্স ডিভাইডেড বাই 12 ইকুয়াল টু 0 হতে হবে না স্যার? সাইন কোন কোন অবস্থানগুলোতে শূন্য হয়? সাইন শূন্য হয় হচ্ছে তোমার 0 অবস্থানে শূন্য হয়, পাই অবস্থানে শূন্য হয়, 2 পাই অবস্থানে শূন্য হয়, এভাবে ডট ডট করে এটা কত অবস্থান পর্যন্ত শূন্য হয়? n পাই অবস্থানে শূন্য হয়, n পাই অবস্থানে শূন্য হয়। সুতরাং x ইকুয়াল টু আমরা কি পাবো স্যার? 0 পাবো। শর্টকাটে লিখে ফেলতেছি, তোমাদেরকে আমি বারবার বলতেছি, আমি এখানে কিন্তু শর্টকাটে লিখে ফেলতেছি। এখানে আমরা 0 পাবো, 12 পাই যদি কাটাকাটি 12 দিয়ে গুণ পাই দিয়ে ভাগ করলে 12 পাবো, অবশ্যই সেন্টিমিটার এককে পাবো, আর 24 পাবো সেন্টিমিটার এককে পাবো। এভাবে চালাতে থাকবো। একটা জিনিস খেয়াল করছো স্যার, দুই প্রান্তের মাঝখানে পার্থক্য কত? 72। 72 এর মাঝখানে যতগুলো পাবো সবগুলো লিখতে থাকতে হবে। বুঝতে পারছো? তাহলে 0, 12, 24, তারপরে কত স্যার? 24-এর পরেরটা কি স্যার? 36 পাবো স্যার, আরও 12 যোগ হবে। এরপরে স্যার 48 সেন্টিমিটার পাবো, এরপরে স্যার 60 সেন্টিমিটার পাবো, এরপরে 72 সেন্টিমিটার ইটসেলফ এটা পেয়ে যাব। এরপরে আর করার দরকার আছে স্যার? আমার তারের দৈর্ঘ্যই এতটুকু, তাহলে তারের এই অবস্থানগুলোর জন্য আমরা নিস্পন্দ বিন্দু পেয়ে যাব। এটা আমরা করে ফেলছি। বুঝছো? হ্যাঁ, তাড়াতাড়ি করতেছি স্যার, আর 1 মিনিট লাগবে 3-এর জন্য স্যার। x ইকুয়াল টু 12 দূরে অবস্থিত কণার গতিবেগ, x ইকুয়াল টু 12 দূরত্বে অবস্থিত কণার গতিবেগ বের করতে বলছে। তাহলে x এর মান যদি 12 হয়, তোমরা এখানে বসিয়ে দিবা, তাহলে কি পাচ্ছ সেটা করো। গতিবেগ বের করতে বলছে, y আগে, y কে আমরা যদি স্যার ডিফারেন্সিয়েট করি তাহলে কাজ হয়ে যাবে না স্যার? y কে আমরা কি করতে হবে? সময় সাপেক্ষে অন্তরজ করতে হবে। চলো স্যার, এবার এটার লাস্ট ডুপ্লিকেটটা করি। তিনের জন্য করি স্যার। কণার বেগ বের করতে বলছে। কণার বেগ মানে আমাদের কি? dy ডিভাইডেড বাই dt, সময় সাপেক্ষে অন্তরজ করতে হবে। সময় সাপেক্ষে যদি এটাকে অন্তরজ করি কারে? 5, থার্ড ব্র্যাকেট দাও, 5 sin পাই এক্স ডিভাইড বাই 12 cos 48 পাই টি। এটা যদি আমরা করি স্যার, সময় সাপেক্ষে অন্তরজ করলে সবগুলো কনস্ট্যান্ট বাইরে চলে আসবে স্যার। 5 sin পাই এক্স ডিভাইডেড বাই 12, আর এই কসকে যদি আমরা করি স্যার, আমরা এখানে কি পাবো? এখানে -48 পাই, কসকে করলে সাইন আসে কিন্তু মাইনাস সাইন আসে, আর এখানে এ থাকলে এ সাইন ইয়ে চলে আসবে না স্যার? এ সাইন থিটা হবে না স্যার? সাইন এ থিটা, কস এ থিটাকে করলে এ সাইন এ থিটা হয়ে যাবে। যদি করি আমরা ভি পেয়ে গেছি। সুতরাং এখানের মধ্যে যদি তুমি এক্স ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু 12-এর জন্য না স্যার? ভি ইকুয়াল টু কি পাচ্ছ স্যার? বুঝি নাই। আমার কি বলছে? 12 দূরে অবস্থিত কণার গতিবেগ, কণার গতিবেগ। ওয়াইটা কি? কণার সরণ। কণার সরণকে যদি অন্তরজ করো সময় সাপেক্ষে বেগ পাবা না স্যার? তুমি তো সরণের সমীকরণ জানো, বেগের সমীকরণ তোমরা বের করে নেই, অন্তরজ করে বের করে নিচ্ছি। করার পরে এখন এখানে মান বসিয়ে দাও স্যার। এখানে আমরা মান বসিয়ে দিব কি? কোনটা কস? এটা মাথা ফাটাই ফেলবো। এই অংশটাতে কোনো টি আছে? এটা কনস্ট্যান্ট না স্যার, এটা তো সময় সাপেক্ষে কনস্ট্যান্ট, সময় চলকের সাপেক্ষে। আর এখানে আমার -48, এখানে আমার টাইমেরটা বলে দিচ্ছি। টাইম কত বলছে? 0.5 সেকেন্ড। এত মিটার এবং 0.5 সেকেন্ডে বেগ ইকুয়ালটা আমরা বের করতে হচ্ছে সাইন 48 পাই ইন্টু 0.5। বেসিক্যালি আমার এটা ক্যালকুলেশন করার দরকারও নাই। কেন দরকার নেই বলো তো? 12 কাটা গিয়ে এখানে সাইন কত হয়ে গেছে? সাইন পাই হয়ে গেছে। সাইন পাইয়ের মান কত? 0 হয় স্যার। সাইন পাইয়ের মান কত হয়? তাহলে 5 ইন্টু 0 ইন্টু মাইনাস 48 পাই সাইন, এখানের মধ্যে হচ্ছে তোমার সাইন 24 পাই আসছে। এটা আমাদের বের করারও দরকার নেই। 0 কোনো কিছুর সঙ্গে গুণ হয়েছে মানে 0 হয়ে গেছে। তাহলে এটা সরণ কত আসছে? 0 মিটার।
তোমরা এটা একটু তুলে নাও, এটুকু তুলে নিতে পারলে স্যার আনসার হয়ে গেছে। এভাবে আমরা ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবো। বেগের মান মিটার পার সেকেন্ড, সরি 0 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড চলে আসবে। ঠিক আছে স্যার, ওকে, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।